হামলার এক সপ্তাহ না পেরোতেই ইরানে পাল্টা হামলা চালালো ইসরায়েল, যার টার্গেট ছিল ইরানের স্পর্শকাতর অঞ্চল। এই হামলার নিন্দা জানিয়েছে চীন, ওমান সহ বেশ কয়েকটি দেশ। বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতে শুরু হলো লোকসভা নির্বাচন। সকাল 7টা থেকে ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। পশ্চিমবঙ্গ ও মণিপুরে ঘটেছে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা। জানাবো এসব খবর, তবে তার আগে শুরুতেই জানিয়ে দিব আজকের শিরোনাম। এবার ইরানে ইসরায়েলের হামলা, মধ্যপ্রাচ্যে চড়ছে উত্তেজনার পারদ। ইসরায়েলের টার্গেট ছিল স্পর্শকাতর অঞ্চল, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এ যাত্রায় রক্ষা পেল তেহরান। ভারতে শেষ হলো প্রথম দফার লোকসভা নির্বাচন, ভোট পড়েছে 60%। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। এবার ইরানে সরাসরি হামলা চালালো ইসরায়েল। দেশটির পারমাণবিক আর সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার নিন্দা জানিয়েছে চীন, ওমান সহ বেশ কয়েকটি দেশ। এদিকে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ কমান্ডার হাক তালাব। শুক্রবার সুবহে সাদিকের মুহূর্ত, তখনও ঘুমে ইরানবাসী। ইস্পাহানের আকাশে বিকট শব্দে বিস্ফোরণ। ঘণ্টাখানেকের মধ্যে সারা বিশ্বজুড়ে খবর রটে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে হামলার ফুটেজও প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো, যা স্বীকার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও। রাজধানী থেকে কয়েকশো কিলোমিটার দূরের ইস্পাহান ছিল হামলার লক্ষ্যবস্তু। পারমাণবিক স্থাপনা সহ সামরিক নানা অবকাঠামোকে নিশানা করে চালানো হয় এই হামলা। তবে ইরানের দাবি, হামলায় ব্যবহার করা 3টি ড্রোন ভূখণ্ডে আঘাতের আগেই ধ্বংস করে দিয়েছে সামরিক বাহিনী। অক্ষত আছে পারমাণবিক স্থাপনা সহ অন্যান্য অবকাঠামো। তবে আবারও পারমাণবিক স্থাপনায় হামলা হলে কঠিন জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আমাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চেয়েছিল ইসরায়েল, তবে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আবারও হামলার চেষ্টা করতে পারে জায়নবাদীরা। সেক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটতে হতে পারে আমাদের। তেহরানে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বনেতারা। হামলার বিরোধিতা করে নিন্দা জানিয়েছে চীন ও ওমান। সংযম থাকার আহ্বান জানিয়েছে ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন। উদ্বেগ জানিয়েছে নেদারল্যান্ডস, জাপান ও মিশর। সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালিয়ে কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার সহ 13 জনকে হত্যার ঘটনায় গেল 13 এপ্রিল মধ্যরাতে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, যার প্রেক্ষিতেই এই পাল্টা হামলার ঘোষণা দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। শত শত ক্ষেপণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে না পড়লেও ইসরায়েলের টার্গেট ছিল প্রতিপক্ষের স্পর্শকাতর অঞ্চল। যদিও 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে এ যাত্রায় উতরে গেছে তেহরান, তবে বিশ্লেষকদের মতে জ্যামিং সিস্টেম আর জেরিকো 2 ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ভেদ করার সামর্থ্য রয়েছে তেল আবিবের। সীমান্ত অঞ্চল কিংবা রাজধানী তেহরান নয়, ইরানে হামলায় গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। এতে প্রশ্ন উঠছে, কেন এই শহরকেই টার্গেট করেছে তেল আবিব? রাজধানী তেহরান থেকে 350 কিলোমিটার দূরের শহর ইস্পাহান। পারমাণবিক স্থাপনা সহ ইউরেনিয়াম কর্মসূচির কেন্দ্রবিন্দু এই অঞ্চল। সামরিক গবেষণা কেন্দ্র, বিমান ঘাঁটি সহ আছে অস্ত্র কারখানাও। ইস্পাহানের এসব কারখানাতেই রাভার 373 আর সায়াদ 4Vর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরি করে ইরান। আর শত্রুর এই পাওয়ার হাউসেই ছোট পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, একই সাথে নাগরিক সন্তুষ্টি ও যুক্তরাষ্ট্রের সংযমের পরামর্শ বিবেচনায় হামলায় ব্যবহার করা হয়নি পূর্ণ শক্তি। পাল্টা হামলায় ইরানের মতো শত শত ক্ষেপণাস্ত্রের ব্যবহার করেনি ইসরায়েল। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজে লাগিয়ে তাদের ছোড়া 3টি ড্রোন আকাশে ধ্বংসের দাবি করেছে তেহরান। তবে বড় পরিসরে হামলা চালালে তা মোকাবেলায় কতটা সক্ষম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তা নিয়ে হচ্ছে বিশ্লেষণ। সমর বিশেষজ্ঞদের মতে 3 স্তরের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা আছে ইরানের। 200 কিলোমিটার দূর থেকেই শত্রুর ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে S-300 প্রতিরক্ষা ব্যবস্থা। 75 কিলোমিটারের মধ্যে প্রবেশ করলেই সক্রিয় হয়ে ওঠে
খোরদাদ 15। 120 কিলোমিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পটু ট্যাকটিক্যাল হান্টার। গেল ফেব্রুয়ারিতে আরও 2টি প্রতিরক্ষা ব্যবস্থা যোগ করেছে ইরান। আরমান নামের সেই প্রতিরক্ষা ব্যবস্থা 120 থেকে 180 কিলোমিটার রেঞ্জে একসাথে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। যদিও মার্কিন সমরবিদরা বলছেন, জ্যামিং প্রযুক্তি দিয়ে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সাময়িক নিষ্ক্রিয় করার ক্ষমতা আছে ইসরায়েলের। সাথে এক ঝাঁক জেরিকো 2 নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ছুড়লে তা প্রতিরোধে বেগ পেতে হবে ইরানকে। 26 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র গুড়িয়ে দিতে পারে 1500 থেকে 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইরানে ইসরায়েলের হামলার প্রভাব ঠিক কী হতে পারে সে বিষয়ে বিশ্লেষণ তুলে ধরতে আমাদের সামনে এখন যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, এবং শুরুতেই জানতে চাই, এই যে হামলাটি পরিচালিত হলো এরপর আসলে ইরানের পদক্ষেপ কি হতে পারে। আর আরেকটি ছোট্ট বিষয় আপনার মন্তব্য আমি জানতে চাইবো, সেটি হচ্ছে যে এই হামলার পরে বলা যায় যে আগে থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে সামনে কোন দিকে প্রবাহিত হচ্ছে। ধন্যবাদ। বেশ কয়েকটা জিনিস আসলে দেখা দরকার, তাহলে হয়তো বোঝা যাবে যে পাল্টা আক্রমণ হবে কিনা। একটা হলো যে এই আক্রমণে, পাল্টা আক্রমণে বা ইরান যে আক্রমণ করেছিল, এই দুটো আক্রমণে কোনো মানুষ মারা যায়, পিছনে কথা হচ্ছে এনিওয়ে, সো কোনো মানুষ মারা যায়নি, সেই জিনিসটা খেয়াল রাখা দরকার। দ্বিতীয় হলো যে ইরান যখন হামলা করেছিল তখন কিন্তু ইসরায়েল মূলত আমেরিকার সাহায্যের মাধ্যমেই ওটাকে প্রতিহত করেছিল। এবার যখন ইসরায়েল যখন আক্রমণ করলো ইরানে, সেখানে যতদূর আমরা খবর পাচ্ছি সেখানে আমেরিকা জড়িত ছিল না, এটাও উল্লেখযোগ্য একটা হয়। এবং আমরা দেখলাম যে খুব তাড়াতাড়ি, তৃতীয় যে জিনিসটা, খুব তাড়াতাড়ি তেহরান এয়ারপোর্টও খুলে গেল, স্বাভাবিক হয়ে গেছে। তাতে বোঝা যাচ্ছে যে অ্যাটলিস্ট এখন পর্যন্ত যেহেতু কোনো মানুষ মারা যায়নি এবং যেই 3টা ড্রোন ঢুকেছিল সেটাকে ভূপাতিত করা হয়েছে ইত্যাদি, বড় আকারে আক্রমণ ছিল না, সব মিলে আমার মনে হয় না যতক্ষণ না ইসরায়েল যেই কাণ্ডটা আগে করতো, যে মানে মূলত অ্যাসাসিনেশনের যেই পলিসি তার ছিল, মানুষ মানে মেরে ফেলা, এবং আমরা শুধু দামাস্কাসের যে মেরেছে তা না, আমরা জানি যে 6 জন বৈজ্ঞানিককেও তারা মেরেছে। ওটা আগামীতে যদি ওই ধরনের কিছু হয় তাহলে আমার মনে হয় আবার হয়তো আমরা দেখব যে ইরান আর বসে থাকবে না, কারণ ইরান তার শক্তি এবার দেখিয়েছে। তো এক ধরনের ডেটারেন্স তৈরি হয়েছে। তবে নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকে সেটাও দেখা দরকার কতদিন থাকে, কারণ তার সরকার এই যুদ্ধ চালিয়ে যাওয়ারই সরকার, সেই দিকেও আমাদের একটু নজর রাখা দরকার। একটু ছোট্ট করে জানতে চাই, ইরানের যে শহরে আক্রমণ চালানো হয়েছে বলে বলা হচ্ছে আর কি, সেটা আসলে স্ট্র্যাটেজিক্যালি কতটুকু গুরুত্বপূর্ণ, যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, এটা ইস্পাহানের বলা হয় যে কাছেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর ইত্যাদি আছে, এবং সেটা যদি টার্গেট হতো তাহলে তো একটা মানে রীতিমতো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হতো। মনে রাখতে হবে যে যেই সফিস্টিকেশন ইরান তার আক্রমণের মাধ্যমে যে দেখিয়েছে, এবং 3 পর্যায়ে যেই আমরা যদি বলি ড্রোন, তারপরে ক্রুজ মিসাইলস, তারপরে ব্যালিস্টিক মিসাইলস, এই যে কাঠামোটা, তাতে বোঝা যাচ্ছে যে তার যথেষ্ট টেকনোলজি, একটা এফিসিয়েন্সি দাঁড়িয়েছে। সেই জায়গায় ওই ধরনের হামলা যদি হতো নিউক্লিয়ার প্লান্টের উপর, তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভয়ঙ্কর অবস্থায় পড়ে যেতাম। সেদিকে যে যাবে না এটা মোটামুটি বোঝা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াজ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে, আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস।
ভারতে শেষ হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। ভোট পড়েছে অন্তত 60%। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে ভোট চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। এতে গুলি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে মণিপুরে, বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে পশ্চিমবঙ্গে। ভারতের 17টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলে 102 আসনে অনুষ্ঠিত হল লোকসভার প্রথম দফার ভোট। সবকটি আসনে নির্বাচন হয় তামিলনাড়ুতে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শুক্রবার বিকেল 5টা নাগাদ ভোট পড়েছে 60%। সারা দেশে বেশ শান্তিপূর্ণভাবে ভোট হলেও মণিপুর ও পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। পশ্চিমবঙ্গে সহিংসতা, ভোট কারচুপি ও পোলিং এজেন্টদের লাঞ্ছিত করার পাল্টাপাল্টি অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। মণিপুরের বিষ্ণুপুরে গোলাগুলি হয়েছে ভোট কেন্দ্রে। সেই সাথে ভোটে বাধা দেওয়া ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে রাজ্যে। এদিকে কিছু রাজ্যে প্রচণ্ড গরম উপেক্ষা করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রে ছুটে যান ভোটাররা। সন্তোষ জানান নিয়মতান্ত্রিক ভোট নিয়ে। এই গরমে বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য ভোট কেন্দ্রে পানি ও ছায়ার ব্যবস্থা রয়েছে। এজন্য ভোট কেন্দ্রে এসে তেমন সমস্যায় পড়তে হয়নি। প্রতিবন্ধীরাও ভোট দিতে পেরেছেন। ভোট দেওয়া আমাদের অধিকার। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, দেশের নাগরিক হিসেবে আমাদের ভোট দেওয়া উচিত। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশটিতে বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো জটিল সমস্যা থাকলেও সমীক্ষা বলছে এবারের লোকসভা নির্বাচনে সহজ জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। লোকসভার 543টি আসনের মধ্যে এককভাবে 370 আসনে জয়ের প্রত্যাশা দলটির, আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের টার্গেট 400 আসন। দ্বিতীয় দফায় 13 রাজ্যে 89টি আসনে ভোট হবে 26 এপ্রিল। রাখি জেসমিন, চ্যানেল 24। আমরা প্রথম দফার নির্বাচন নিয়ে আরও খবরাখবর জানতে চাই। এই পর্যায়ে আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুখপাত্র নীলাভ বন্দ্যোপাধ্যায়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে, এবং শুরুতেই জানতে চাই আপনার কাছে যে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো, এই নির্বাচন কেমন ছিল, আর যেটা বলা হচ্ছে নানা দিক থেকে, নানা সমীক্ষায়, যে আবারও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন, এই বিষয়টা আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখুন, আমি প্রথমত নমস্কার জানাচ্ছি আপনাদের সকল দর্শকদের এবং সালাম জানাচ্ছি। আজকে ভারতবর্ষের লোকসভা নির্বাচনের প্রথম ফেজে নির্বাচন ছিল। সেই নির্বাচনে প্রায় 60% মতদাতা তাদের মতদান করেছেন, এবং তার মধ্যে রেকর্ড পরিমাণে মতদান হয়েছে। ত্রিপুরায় 80%-এর বেশি মতদান হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত। এবং আমরা বলছি, প্রথম দফায় 102টি লোকসভার সিটে নির্বাচন হয়েছে। তার মধ্যে 80টিরও বেশি সিটে জাতীয় কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা জিতবে। এবং দ্বিতীয়ত যেটা বলছেন আপনারা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী জাতীয় কংগ্রেসের জয়লাভ নেই। যদি আমরা বলি যে এই নির্বাচন নিয়ে যেটা বলা হচ্ছে, বা বিভিন্ন সমীক্ষার সমীকরণ দেখে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আবারও আসতে যাচ্ছেন, এই বিষয়ে আপনার বিশ্লেষণটা একটু জানতে চাই। না, দেখুন, ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজ্য আছে, অনেকগুলো অঙ্গরাজ্য আছে, অনেকগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। ফলে এখানে ওইভাবে হয় না, এক একটা রাজ্যের ইকুয়েশন এক রকম। যেমন আপনারা দেখুন, আজকে পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত সন্ত্রাস হয়েছে, এবং সেটা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের যিনি মন্ত্রী রয়েছেন, এখানকার রাজ্যের মন্ত্রী, তার নেতৃত্বে হচ্ছিল। সেখানে জনগণ প্রতিরোধ তৈরি করে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ভোট দিয়েছে। তো সুতরাং আমরা আবারও বলছি, সমীক্ষা যাই বলুক, যিনি যা দাবি করুন, সমীক্ষা যুবশক্তি হয় না। এবং ভারতবর্ষ বা অন্যান্য যে সমস্ত উপমহাদেশের দেশ আছে, বিশেষ করে বাংলাদেশ, দেশগুলো যারা রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই আমরা বলছি যে সমীক্ষা শেষ কথা না, জনগণই শেষ কথা বলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। দর্শক, আপনারা দেখছেন আমাদের আয়োজন, আমাদের সাথে আছেন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। আমরা আলোচনা করছি লোকসভা নির্বাচন নিয়ে। লোকসভা নির্বাচন নিয়ে বিশ্লেষণ তুলে ধরার জন্য এ পর্যায়ে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। জনাব প্রসেনজিৎ ঘোষ, আজকের প্রথম দফার নির্বাচনে পশ্চিমবঙ্গে এবং মণিপুরে সংঘাত হয়েছে, এবং এই সংঘাতে তৃণমূল এবং বিজেপির নেতারা একে অপরকে দোষারোপ করছেন।
আপনার বিশ্লেষণটা কি, কেন ঘটলো এই সংঘাত? দেখুন, একটা সময় ছিল উত্তরপ্রদেশ, বিহার, এখান থেকে রাজনৈতিক সন্ত্রাসের কথা শোনা যেত। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ। তো পশ্চিমবঙ্গে বিগত এক দশকের উপরে আমরা দেখছি কি নির্বাচন মানে একটা রক্তক্ষয়ী সন্ত্রাস। সন্ত্রাস ছাড়া নির্বাচন পশ্চিমবঙ্গে হয় না, এরকম একটা পরিস্থিতি পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বাঙালি হিসাবে লজ্জিত যে শাসক দল যারা রয়েছে তারা স্টেট স্পন্সর্ড ভায়োলেন্স ক্রিয়েট করছে। আজকে আমরা দেখতাম একটা সময় নির্বাচনের আগে পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ওয়ারেন্ট যেগুলো থাকতো সেগুলোকে এক্সিকিউট করতো, নটোরিয়াস ক্রিমিনালদের জেলে ঢোকাতো। আর এখানে দেখছি আমরা শাসক দলের ক্ষেত্রে তারা অ্যাবসকন্ডেন্ট দেখিয়ে দিচ্ছে, আর বিরোধী কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব বা দুষ্কৃতি যদি থেকে থাকে তাদেরকে অ্যারেস্ট করছে। যে রাজ্যে বোম ভেবে খেলতে গিয়ে শিশুদের প্রাণ হারায়, সেই রাজ্যে সন্ত্রাসবিহীন নির্বাচন হওয়া খুব কঠিন। সরকারের ইচ্ছা না থাকলে এই সন্ত্রাস কখনো থামবে না। পাশাপাশি মণিপুরে যেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই মণিপুরের যে আবহ, কুকিজ এবং মেইটিদের যে দাঙ্গা, এই দাঙ্গার বীজ প্রথম হয়েছিল 1982-তে। তারপরে আমরা দেখেছি 1993-তে 106 দিন মেইটি এবং কুকিজের যে দাঙ্গা, সেই দাঙ্গা আমরা দেখেছি, এবং গত বছরেও আমরা দেখলাম। তো জনাব প্রসেনজিৎ ঘোষ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য, আপনার মূল্যায়নের জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আবারও যুক্ত হয়ে আপনার কাছ থেকে ভারতের চলমান লোকসভা নির্বাচন সম্পর্কে আরও মতামত বা বিশ্লেষণ জেনে নিব। ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামতের জন্য। দর্শক, আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আপনি কলকাতা রাস্তায় দাঁড়িয়েছেন, আমরা দেখতেই পাচ্ছি আপনাকে। সংক্ষেপে জানতে চাই, প্রথম দফার নির্বাচন কেমন হলো? দেখুন, প্রথম দফা নির্বাচন আমি বলবো পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে বলে শান্তিপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে যে ধরনের ভায়োলেন্স হয় প্রথম দফা নির্বাচন সেক্ষেত্রে শান্তিপূর্ণ। কিন্তু আমি শুনছিলাম আমাদের দুজন গেস্টের বক্তব্য, তারা কিন্তু একটা জিনিস বারবার এড়িয়ে যাচ্ছে, সেটা পশ্চিমবঙ্গের এই জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার যে কেন্দ্রের নির্বাচন হলো, এই কেন্দ্রগুলোর নির্বাচনের একটা আমাদের বাংলাদেশের জনগণের জন্য একটা বড় স্বার্থ লুকিয়ে আছে। কারণ এই কেন্দ্রের যে সাংসদ, বিধায়ক রয়েছে, তাদের রিপোর্টের উপরেই কিন্তু মূলত নির্ভর করবে তিস্তার পানি চুক্তি হবে কিনা। কেন্দ্র বা রাজ্য যারাই কেন্দ্র থেকে রিপোর্ট পাঠাবে, যারাই সিদ্ধান্ত নেবে যে তিস্তার চুক্তি হবে কিনা, সেটা কিন্তু এই কেন্দ্রের আজকের যে নির্বাচন হলো, এখানকার যারা প্রার্থী ছিল তারা যারা জিতে আসবে, সেই দলের যে এজেন্ডা, তার উপরে কিন্তু নির্ভর করবে তিস্তার ওয়াটার শেয়ারিং চুক্তি হবে কিনা আদৌ। এবং সেইটাই কিন্তু বারবার যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বারবার এড়িয়ে যাচ্ছে। একটা জিনিস ভুললে চলবে না, 26 সালে কিন্তু গঙ্গার পানি চুক্তিও রিনিউয়াল আছে, এবং এই সময় এই যে ভোট, সেই ভোট কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। এবং সেটাই কিন্তু কোনো রাজনৈতিক দলের যা নেতৃত্বরা সকাল থেকে দেখলাম না তারা কেউ মুখে এনেছে, প্রচারের সময় তারা কেউ মুখে এনেছে, প্রচারের সময় বাংলাদেশকে পানি দেওয়া যাবে না সেটা বলে তারা কিন্তু বারবার প্রচার করেছে যে এলাকার মানুষের মধ্যে কনফিডেন্স বিল্ড আপের জন্য, যারা এলাকার মানুষের কাছে এই তিস্তার পানি খালের মাধ্যমে নিয়ে এসে এখানকার মানুষের সেচের জন্য জল দিতে পারে, এখানকার খাবার পানির ব্যবস্থা করতে পারে, কিন্তু বাংলাদেশ যেন পানি দিতে না হয়, মানুষের কাছে ভোট পাওয়ার জন্য তারা ব্যবহার করেছে। কিন্তু বাংলাদেশকে শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো বিশ্লেষণ জেনে নিব। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।